হুম। সো প্রত্যেককে ওয়েলকাম আমার চ্যানেলে। এটা আমার প্রথম ভিডিও আজকে, যেটা আমি বাংলায় করছি। এর আগে আমি ভিডিওগুলো হিন্দিতে পোস্ট করছিলাম এখন অবধি। বাট আমি জাস্ট ট্রাই করে দেখতে চাইছি যে আমার অডিয়েন্সের রিচ কোন দিকে। সো তোমাদের যদি সবার প্রত্যেকের ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমরা ফার্দার পরের ভিডিওগুলো বাংলাতেই নিয়ে আসবো বা আনার চেষ্টা করব। আর এক্সামের জন্য আমি একটু গ্যাপ নিয়েছিলাম চ্যানেলটাতে মাঝখানে, তো আমি আবার কন্টিনিউ করছি। সো আজকের আমার আলোচনা মেন টপিকটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই এতদিন ধরে আমার আগের ভিডিওগুলো তোমরা যদি দেখে থাকো তো তোমরা মেনলি যেটা দেখে থাকবে, যেটা আমি দিয়েছিলাম যে গুমনামি বাবাই নেতাজি, এটা তো মানে বলার অপেক্ষা রাখে না কারোর কাছেই। কিন্তু এটা একটা হিউজ অ্যাসপেক্ট ক্লেম করা, মানে যেহেতু সরকার এখন মানছে না বা মানতে নারাজ, ইনডাইরেক্টলি কথাগুলো বলছে যে হ্যাঁ নেতাজি, বাট আলটিমেটলি হয়তো জিনিসটা মেনে নিচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দাবিটা করাও একটা বড় ব্যাপার। তো মেন যে বক্তব্যটা আমি বলতে চাই যে আহ, প্রত্যেকেরই, যে আমরা যদি গুমনামি সিনেমার একটা সিকোয়েন্স আছে, আমি এটা এখানে দেখবেন মেনশন করব, যে সবারই মনেই প্রথম একটা কোয়েশ্চেন আসে যে নেতাজি সন্ন্যাসী, এটা একটা কোট আনকোট সন্ন্যাসী, এই জিনিসটা একটা হিউজ বড় ট্যাগ, নেতাজিকে সন্ন্যাসী বলা। সন্ন্যাসী? আগে হ্যাঁ। নেতাজি সন্ন্যাসী? মিলর্ড, নেতাজির মতো একজন মহান বিপ্লবী দেশনায়ককে দিয়ে সব কি ফাজলামি হচ্ছে? এত সাহস হয় কোত্থেকে? মিলর্ড, যে এত বড় একটা মানুষ, প্রত্যেকের একটা আমাদের ধারণা নেতাজি ঘোড়ার পিঠে চেপে সেই কলকাতার ওই চৌরাস্তা মোড়ে স্ট্যাচুটার মতন একটা আমাদের রেসপেক্ট সবার কাছে হয়েই আছে, আমার কাছেও আছে, প্রত্যেকের কাছেই থাকে। তো এই জিনিসটার থেকে বেরিয়ে আসা, এই জিনিসটাকে হজম করে নেওয়া অতটা সহজ নয়। বাট এর পিছনে আমি তিনটে মেনলি আজকে রিজন বলবো, যেগুলো মানে আমার যে কদিন আমি পড়েছি বই, আর্টিকেল, রিসার্চ পেপার, এগুলোর থেকে আমার মনে হয়েছে। সো ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার ক্রিমিনাল অ্যাক্ট। সো ওয়ার ক্রিমিনাল অ্যাক্ট বলতে আমি বেসিক একদম বলছি জিনিসটা কি। ওয়ার ক্রিমিনাল অ্যাক্ট মানে হচ্ছে যখন বিশ্বযুদ্ধ হয়, যে কোনো বিশ্বযুদ্ধ বা মানে আগে যে দুটো হয়েছে, তো তখন যে নেশন উইন করছে, ধরুন অ্যালাই নেশন বা দুটো পক্ষ আছে যাদের মধ্যে যারা উইন করছে, তারা হেরে যাওয়া নেশনের উপর যে ধরুন লিডার্সরা থাকে সেই সময়, তো তাদের উপর কিছু স্যাংশন দেয় সেই দেশটার উপরে, বা সেই লিডারগুলোকে হত্যা করার নির্দেশ জারি করে, বা এরকম দাবি করা হয় যে সেই লিডার মানে যাদের জন্য যুদ্ধটা হয়েছিল, তারা যদি কখনো দেশে ফিরে আসে তো তাদেরকে মেরে দেওয়া হবে। আমি খুব সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন হিটলারের ক্ষেত্রে এই জিনিসটা করা হয়েছিল। তো আমরা অনেকেই জানি না, কিন্তু নেতাজির ক্ষেত্রেও এই সেম ইস্যুটা ইমপ্লয়েবল হয়েছিল। একটা ওয়ার ক্রিমিনাল অ্যাক্ট সাইন করা হয়েছিল আমাদের সম্মানীয় জওহরলাল নেহরু মহাশয় দ্বারা, বা তৎকালীন তখনকার গভর্নমেন্ট দ্বারা। প্রত্যেকেই ইনভলভ ছিলেন তখনকার বড় বড় নাম। তো সেই ওয়ার ক্রিমিনাল অ্যাক্টে যেটা বেসিক্যালি মেনশন করা ছিল সেটা হচ্ছে নেতাজি কোনোদিন যদি ফেরেন, তো ব্রিটিশ গভর্নমেন্ট মানে ইন্ডিয়াকে, ব্রিটিশ গভর্নমেন্টকে সেটা হ্যান্ড ওভার করে দিতে হবে নেতাজিকে, জীবিত বা মৃত অবস্থায়। তো এটা সরকার অনেকবারই, হায়ার অথরিটিস এটাকে হাইড করার চেষ্টা করেছে এই জিনিসটাকে, কারণ জিনিসটা খুবই লজ্জার বিষয় একটা, আমার মনে হয়। মানে প্রত্যেকেরই মনে হওয়া উচিত আমার মতে, যে এরকম একটা মানে কি বলবো, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। একটা ভগবান তুল্য মানুষ, যে নিজের সারাটা জীবন দেশের সেবায় দিয়েছে, দেশের জন্যই সবকিছু করেছে, তো তাকে তোমরা রেসপেক্ট দিচ্ছ এইভাবে যে ঠিক আছে যখন আসবে আমরা হ্যান্ড ওভার করে দেবো। জিনিসটা খুবই প্যাথেটিক। তো তো এখানে এরকম না যে আমার মানে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এরকম না যে নেতাজি নিজে বেরিয়ে আসতে চায়নি মরে যাওয়ার ভয়ে বা এরকম কিছু, সামথিং লাইক দ্যাট। এটা যারা অনেকেই বলেন, এটা একদম বুলশিট লজিক একটা। তো আমার এখানে একটাই মনে হয় যে নেতাজি না বেরিয়ে আসার কারণ হচ্ছে শুধু মানে ওয়ার ক্রিমিনাল একটা হলে শুধু যে নেতাজি কে ধরা হতো সেটা না, নেতাজির সঙ্গে যারা ছিলেন, জড়িত ছিলেন, তার ফ্যামিলি মেম্বার্স বা যারা ঘনিষ্ঠ ছিলেন, ডক্টর পবিত্র মোহন রয় এবং আরো অনেক বড় নাম আছে, আমি এখন শুধুমাত্র একজন দুজনের নাম মেনশন করছি বলে তা না। তো প্রত্যেকেই এই জিনিসটাতে ইনভলভ হতেন। আর ইভেন গুমনামি বাবার কথা আমরা যেটা বলে থাকি, গুমনামি বাবা যিনি দেখেছেন মৃত ভূত বা ইয়োর ডেড ঘোস্ট এইসব দাবি করেছেন। তো উনি বলেছেন যে আমি যদি মানে তার অনুগামীরা যখন তাকে জিজ্ঞেস করেছে যে আপনি বেরিয়ে আসছেন না কেন, এরকম দেশের তো আপনাকে দরকার, তো তিনি তখন বলেছেন যে আমি যদি বাইরে বেরিয়ে আসি তো মানে কি বলবো, যে রক্তর গঙ্গা বইবে, এরকম তিনি একটা দাবি করেছিলেন। তো এটা একটা খুব বড় ইস্যু আমার মনে হয়, যেটার জন্য নেতাজি ফার্দার আর সামনে বেরিয়ে আসতে চাননি।
আর এইটা তো গেল ফার্স্ট রিজন। আর সেকেন্ড মোস্ট রিজন যেটা, আরেকটা অ্যাসপেক্ট, সেটা আমার মনে হয় যে এটা, ধরুন এটা মানে আমার পয়েন্ট অফ ভিউতে আমার এতদিন ভেবে যেটা মনে হয়েছে, এবার ধরে নিন সরকার অফিসিয়ালি নেতাজিকে মানে তখনকার সময় ডেড ডিক্লেয়ার করে দিয়েছে তাইওয়ানের বিমান দুর্ঘটনার পর। আর ব্রিটিশরা তো এটাই চেয়েছিল, এটাই হয়েছে, সবাই সব মেনে নিয়েছে। এবার ধরুন আহ মানে উত্তরপ্রদেশে যখন গুমনামি বাবা থাকতেন আর কি, মানে ভগবানজি বা নেতাজি, তো এই সময়টা তিনি যদি বাইরে বেরিয়েও আসতেন, তো সব থেকে আগে তাকে প্রমাণ করতে হতো যে হ্যাঁ আমি নেতাজি। তো আমার তো মনে হয় এর থেকে বড় একটা মানে অসম্মানের জায়গা কোনো মানুষের কাছে হতে পারে না, যে তাকে নিজেকেই প্রমাণ করতে হচ্ছে যে তিনি নেতাজি। তো আমার তো মতে এটা একটা এ, মানে কি বলবো, এটা মানে আমার ব্যাখ্যা করার বাইরে। আমি নিজেও জানি না, আমি জানি না এই জিনিসটা, আমি যখন পড়েছিলাম জেনেছিলাম, আমার মানে খুবই খারাপ লেগেছিল বা বিষয়টা, যে একটা মানুষ যে দেশের জন্য সব এত কিছু করলো, সবকিছু করলো, সে নিজের শেষ জীবনটা এত কষ্টে, এত অভাবে, এত একাকিত্বে আড়াল হয়ে থেকেছে, তখনও দেশের জন্য ভেবেছে, দেশের জন্যই কাজ করে গেছে। তো তাকে যদি বাইরে এসে আবার বলতে হয় যে হ্যাঁ আমিই নেতাজি, তো এটা আমার তো মনে হয় একটা অসম্মানের ব্যাপার। আর সরকার আমার মনে হয় তখন হয়তো এটাই প্রমাণ করতো যে ইয়েস, গুমনামি বাবা ইজ অ্যান ইম্পোস্টার, নট সুভাষ। কারণ গুমনামি নামটা তো বলা, আসলে ব্যাপার হচ্ছে এইটার গুমনামি পিছনের ব্যাপারটা আমি একটু বলে দিই, অনেকে হয়তো জানবেন না। মানে গুমনামি শব্দটা যেটা এখন মানে মেনলি উঠেছে গুমনামি সিনেমাটার উপর, দেখবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেটা করেছিলেন, পোস্টারটা মেনশন করবো দেখবেন তো। ওইটা মেনলি গুমনামি বলা বা ভগবানজি বলা, এটা রিজন হচ্ছে তিনি কখনো নিজের নামটা মেনশন করতেন না কাউকে, নিজের অনুগামীদের কাছে। তো যা হয়, তো সবাই তাকে ভগবানজি ভগবানজি হিসাবেই সম্বোধন করতো। তো এবার একটা সময় পর যখন এ নাম ছড়ালো, স্বাভাবিক ব্যাপার, এরকম একটা মানে সূর্যকে তো কখনো আপনি কালো কাপড় দিয়ে জড়িয়ে তার মানে জ্যোতি তো কমাতে পারবেন না, না? তো অবভিয়াসলি সেরকমই নেতাজির ব্যাপারটাও বাইরে ছড়াচ্ছিল। তো ফর দ্যাট রিজন যখন সবার মধ্যে একটা উৎসাহ জাগে, সবাই জানার চেষ্টা করতে শুরু করে, তো যেহেতু কোনো নাম ছিল না তখন থেকে এই টার্ম, নাম নেই যার গুমনামি, গুমনাম, এরকম করে জিনিসটা উঠতে শুরু করে। তো এটা হচ্ছে ব্যাপার। সো এইটা তো সেকেন্ড রিজনটা আমি বললাম, যদি আমরা টপিক থেকে একটু বাইরের দিকে শিফট করে গেছিলাম। আর থার্ড মোস্ট আরেকটা রিজন যেটা আমার মনে হয় যে নেতাজির বাইরে না আসারই হচ্ছে তার মানে সন্ন্যাসের যে জীবনটা, তার থার্ড চ্যাপ্টার যেটা তার লাইফে। তো মানে মানুষ যখন সন্ন্যাসের পথে হাঁটে, তো নেতাজিকে সন্ন্যাসী না মানতে চাওয়াটাই অনেকের স্বাভাবিকই, মানে না মানাটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই নেতাজির এই ব্যাপারটা জানতে গেলে আপনাদেরকে অনেকটা পিছনে যেতে হবে। নেতাজির ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। মানে নেতাজি কে ছিলেন? নেতাজি মানে সুভাষকে চিনতে হবে সবার আগে সেটার জন্য। তো আপনি যদি সুভাষের জীবন পড়েন, মানে সুভাষ স্যারের লেখাগুলো পড়ে থাকেন, তো ওই সুভাষ দার লেখা এগুলোতে আপনি বুঝতে পারবেন যে উনি কি ধরনের মানুষ ছিলেন। তো আমি একটা চিঠি আমি মেনশন করব এখানে। তো এই চিঠিটাতে আপনি দেখতে পারবেন, এটা খুব সম্ভবত তার 12 বা 13 বছর, আমার এক্স্যাক্টলি মনে নেই, বয়সে তার মাকে লেখা ছিল। তো আপনি এই চিঠিটা যদি দেখেন, এখানে দেখবেন তিনি মেনশন করেছেন যে ভারতবর্ষ একটি ধার্মিক ধর্মের দেশ। তো এখানে এছাড়াও চিঠিটাতে অনেক ডিটেলসে মেনশন আছে, এটা যদি চান আপনারা আমি পরে একটা ভিডিওতে আমি মেনশন করতে পারি। তো এখানে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন জিনিসটাকে, মানে ভারতবর্ষকে তার দৃষ্টিভঙ্গি হিসাবে, যে দেশে কি চলছে, তার মাকে লেখা এই চিঠিটা, আপনি এই চিঠিটা এখনো যদি পড়েন, তা আপনি বুঝবেন। মানে ভিডিওটায় দেওয়া থাকবে, আপনি চাইলে থামিয়ে পড়তে পারেন, বা আপনারা যদি বলেন তো আমি গুগল ড্রাইভে লিংক আপলোড করে দিতে পারি। তো এটা পড়ে আপনি বুঝতে পারবেন যে মানে 12 বছর বয়সের একটা ছেলের যে চিন্তা ভাবনা, সেটা এখনকার দিনেরও যারা মানে সো কল্ড সাধু সন্ন্যাসী বাবারা আছে, তাদের দৃষ্টিভঙ্গির থেকে একেবারেই আলাদা। তার যে আধ্যাত্মিক চিন্তা, আর ইভেন তিনি আমরা তো জানি সবাই যে নেতাজি স্বামীজির কত বড় ভক্ত ছিলেন, স্বামীজিকে কতটা ডিপলি তিনি মানতেন। তো তিনি একবার গুরু খুঁজতে বেরিয়েও ঘর ছেড়েছিলেন। এগুলো আছে। তো এই জিনিসগুলো আসলে কেউ জানে না। তো নেতাজির একটা প্রথম থেকেই টান ছিল মানে দেশের সেবা করা, সন্ন্যাসের দিকে যাওয়া। এই জিনিসটা ছিল। তো এরকম নয় যে তিনি হঠাৎ করে মানে আ সবকিছু হয়ে গেল, তারপরে তিনি হঠাৎ করে সাধু সন্ন্যাসী হয়ে গেলেন। এটা না। এটা আমার আ মতে, বা প্রথম থেকেই আমরা যদি ডকুমেন্টস গুলো দেখি, প্রথম থেকেই তার মধ্যে এই জিনিসটা ছিল যে তিনি
সন্ন্যাসের দিকেই যাবেন আজ বাদে কাল। সো এটাই হচ্ছে আল্টিমেট কথা। আম, তো আমার মনে হয় মেনলি তিনটে অ্যাসপেক্ট যেটা হয় একটা মানুষের ক্ষেত্রে, যে এই রিজনস গুলোর জন্য আমার মনে হয় যে মানে নেতাজি লাস্ট অব্দি নিজের আইডেন্টিটিটা সিক্রেট রাখতেই চেয়েছিলেন। যে একটা মানে সন্ন্যাস জীবন নেওয়ার পর মানুষ মানে তিনি বারবার বলতেন যে মানে তাকে যখন তার অনুগামীরা জিজ্ঞেস করতো যে আপনি এরকম ফিরে আসছেন না কেন, বা আমরা কবে আবার সেই মানুষটাকে দেখতে ফিরে পাবো, তিনি বলতেন যে মানে যে মানুষটার খোঁজে তোমরা এসছো আমি সেই মানুষটা নই, সেই মানুষটা আগের জীবন আমার, সে আমার কাছে মৃত এখন। তো যেটা একটা স্পিরিচুয়াল চেঞ্জ আমরা তার মধ্যে দেখতে পেরেছিলাম একটা সময় পর। এটার অনেক রকম অনেক কারণ থাকতে পারে। সেটা মানে সেটা নিয়ে বলতে গেলে আরেকটা আলাদা ভিডিও লাগবে, সো সেটা নিয়ে আমি অবশ্যই একদিন বসবো, বলবো। আর হ্যাঁ, তো আমার বলার ৩ টে পয়েন্ট মেইনলি এটাই ছিল যে ফার্স্ট হচ্ছে ওয়ার ক্রিমিনাল অ্যাক্ট, যেটা সবথেকে বড় একটা লজ্জার বিষয় আমাদের কাছে, যেটা সাইন করে রাখা হয়েছে যে যখন ঠিক আছে নেতাজি আসবে তো হ্যান্ড ওভার করে দেওয়া হবে। আর দ্বিতীয় আরেকটা সবথেকে বড় পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে যে নেতাজির এই দ্বিতীয় সন্ন্যাসের যে জীবনটা সেটা ছেড়ে না বেরিয়ে আসতে চাওয়া। আর তৃতীয় হচ্ছে তিনি জানতেন তিনি বেরিয়ে আসলে তার নিজের জীবনের থেকে বাকি যারা তার সঙ্গে ইনভলভ আছেন প্রত্যেকেই এটাতে ক্ষতিগ্রস্ত হবেন, কারোর জন্যই জিনিসটা খুব একটা ভালো হবে না। দেশের মানুষ নেতাজিকে চাইলো, তখনকার যারা পলিটিশিয়ান হেড যারা ক্ষমতায় ছিলেন তারা চাইতেন না যে নেতাজি কখনো দেশে ফিরুক, নেতাজি ক্ষমতায় আসুন। তো এই জিনিসটা একটা মানে ভারতবর্ষের অন্ধকার ইতিহাস বলে বলা যায়। আর বারংবারই নেতাজিকে ইতিহাসের পাতার থেকে মুছে ফেলার চেষ্টাই করা হয়েছে। এটা মানে বলা হয় মানে এখনকার টার্মসে বলতে মানে বলা উচিত নয় আমার, বাট আমি তাও বলছি। মানে লোকটার অরাটা এতটাই বেশি, এতটাই ইনফিনিটি লেভেলে, যে সেটাকে মানে আপনি চাইলেও ভুলতে পারবেন না। নেতাজিকে ভোলা মানে শুধু বাঙালি বলে কথা নয়, নেতাজিকে ভোলাটা অত ওরকম সোজা বিষয় না। আপনি যতই চান ইতিহাসের পাতায় হাইড করতে, লাইব্রেরি গুলোর থেকে বই সরিয়ে দিতে, ইভেন প্ল্যাটফর্ম গুলোতে এখন যে বইগুলো আসছে সেগুলোও ধীরে ধীরে টপ লিস্ট থেকে সরিয়ে দিতে, বা ইউটিউবে রেকমেন্ডেশনেই দেখবেন আপনি ওই 23শে জানুয়ারির ওই সময়টাতেই কয়েকটা ভিডিও পাবেন, তারপরে পাবেন না। তো এটাই আমার বলার মেন বক্তব্য ছিল। আর আপাতত আজকের আমাদের ডিসকাশনটা এতদূর অবধি। ফার্দার যদি কোনো ডিটেলস বা ইয়ে থাকে তো বা কোনো ভিডিও এই রিলেটেড কোনো ভিডিও আপনাদের জানার ইচ্ছা থাকলে বা কিছু থাকলে আপনারা কমেন্ট করবেন, তো আমরা ফার্দার ওই টপিকগুলোর উপর আলোচনা করে কন্টিনিউ করব। তো আজকের জন্য এতদূর অবধি থাকলো। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কি টপিকের ওপর আপনারা জানতে চান সেটা আমায় জানাবেন। আর আমি আমার যতটা আমার যেটুকু সামান্য নলেজ তার মধ্যে জানানোর চেষ্টা করব। আর এই ভিডিওটার যতদূর যা আপনাদের খারাপ লেগেছে এগুলো কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। সো আজকের মতন এইটুকুই। বাই, আবার দেখা হবে। আর সর্বদা একটা কথাই বলবো, যে সত্য কোনোদিনও দীর্ঘ সময় অবধি ধামাচাপা দিয়ে রাখা যায় না। আর যখন টপিকটা নেতাজিকে নিয়ে, ঠিক আছে, তখন এই টপিকটা আমার তো মনে হয় না আর খুব বেশি দিনের, হয়তো হয়তো সময়ের অপেক্ষা, কেউ একটা আসবে উন্মোচন করতে, নেতাজির অনুগামী হয়তো সেটাকে উন্মোচন করবে, কিন্তু হবে। তো জয় হিন্দ, জয় নেতাজি। নেতাজি আমাদের বুকে থাক, নেতাজি আমাদের মনে থাক, আমাদের চিন্তায় থাক, আমাদের কাজকর্মের মধ্যে বেঁচে থাকুক ওনার চিন্তাধারা। আর নেতাজির প্রতি এই যে সম্মানটা আপনারা সবাই বজায় রাখুন, এই বলেই ভিডিও শেষ করব। বাই।